সাপকে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে বিরল, এবং সাপের ভয়কে কেন্দ্র করে এই প্রাণীটিকে ঘিরে পৃথিবীতে নানা ধরনের কিংবদন্তি, গল্প, কল্পকাহিনী তৈরি হয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়ে এটি সত্য যে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৫৫ লাখ লোক সাপের কামড়ে আক্রান্ত হয়। এর মধ্যে কম বেশি ১,৩৮,০০০ মানুষ মারা যায়। বাংলাদেশে গ্রীষ্ম এবং বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। গোখরো, কেউটে, শঙ্খিনী, কালসাপ বা কালনাগ ইত্যাদির সাথে সম্প্রতি আরেকটি ভয়ঙ্কর নাম যুক্ত হয়েছে, রাসেল ভাইপার। এই সাপটির দেশীয় নাম হচ্ছে চন্দ্রবোরা। চন্দ্রবোরা কি করে যে বিদেশি রাসেল ভাইপার হয়ে গেল, এটিও একটি ধন্দ লাগার মতো বিষয়। বাংলাদেশে গড়ে প্রতি বছর ৭,০০০-এর মতো মানুষ সাপের দংশনে মারা যায়। এই প্রেক্ষাপটে এবং রাসেল ভাইপারকে কেন্দ্র করে যে ভয়, আতঙ্ক এবং নানা জাতীয় কথা চারপাশে ছড়াচ্ছে, তাই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাসেল ভাইপারের কামড় মানেই কি মৃত্যু। সুপ্রিয় দর্শক, দুজন বিশেষজ্ঞ আমি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, তিনি লাইন ডিরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর, এবং একই সাথে তিনি পেশাগত জীবনে একজন মেডিসিন বিশেষজ্ঞ। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। এবং সাথে রয়েছেন ডাক্তার খসরু সামাদ, তিনি সহযোগী অধ্যাপক এবং ঔষধবিদ্যা বিশেষজ্ঞ। তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং আপনাদের আরেকটা প্রতিষ্ঠান আছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, সেখানে তিনি কর্মরত। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন, পর্দায় দেখানো নম্বরে ফোন করে, অথবা নেক্সাস টেলিভিশন হেলথের ফেসবুক পেজ লাইভে, অথবা জুম আইডিতে যুক্ত হয়ে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, অথবা সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের অতিথিদ্বয় সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন, সমস্যা সমাধানের পথ দেখাবেন। তো কেমন আছেন প্রফেসর আমিন? ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা উপস্থিত আছেন আজকে রাসেল ভাইপার নিয়ে আলোচনায় সবাই অংশ নেবেন, এটা আশাবাদ করছি। আচ্ছা, চন্দ্রবোরা কিভাবে রাসেল ভাইপার হলো, এবং একই সাথে এই সাপে কামড় দিলে অথবা যে কোনো সাপে কামড় দিলে প্রাথমিক কী কী লক্ষণ আমরা দেখতে পাই? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আসলে চন্দ্রবোরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে উলুবোরা হিসাবে কিন্তু পপুলার ছিল আমাদের এখানে, এবং বাংলাদেশের এই সাপ এটা 1929 সালে একটা রিপোর্ট ছিল, অনেকগুলো কেস রিপোর্ট, থাউজেন্ডস রিপোর্টস অফ স্নেক বাইট। সেখানে 22টা রাসেলস ভাইপার অথবা চন্দ্রবোরার কিন্তু উল্লেখ ছিল। তো যেহেতু এটা আপনার একজন হার্পেটোলজিস্ট প্যাট্রিক রাসেলস উনি আইডেন্টিফাই করেছিলেন এবং এটার বিভিন্ন রকম বৈশিষ্ট্যগত বর্ণনা করেছিলেন, শেষ পর্যন্ত ওনার নামে স্নেকটার নাম হয়ে যায়, এই নামটাও হাইজ্যাক হয়ে গেল। তো আমরা বাংলাদেশিরা কিন্তু অনেকেই কিন্তু এটাকে চন্দ্রবোরা হিসাবে চিনি, যেহেতু এটার অবস্থান দীর্ঘদিন থেকে বিলুপ্ত ছিল এবং এটাকে অশেষভাবে বিলুপ্ত প্রাণী প্রায় ঘোষণার পর্যায়ে ছিল। এই জন্য মানুষের মন থেকে আসলে চন্দ্রবোরা, উলুবোরা অথবা নামটা চলে গেছে। তো সাম্প্রতিক সময়ে যেহেতু কিছু আলোচনা এটার মধ্যে চলে আসছে, এই জন্য হয়তো রাসেল ভাইপার নামটা অনেক পপুলারিটি পেয়েছে আর কি। আমি বলি যে আমাদের এখানে এই বাইট যে হয়, সর্পদংশন হয়, এর মাত্রা কিন্তু আসলে গোকরা যেটা বললেন এবং কেউটে সাপ, তার থেকে কিন্তু মাত্রাটা অনেক কম। কিন্তু ইদানিংকালে যেহেতু এটা আসলে ফ্রন্ট লাইনে চলে আসছে, এটা নিয়ে মানুষের উৎসাহটা বেড়ে গেছে। কিন্তু আপনি সংখ্যার দিক থেকে চিন্তা করেন অথবা বিষক্রিয়ার কথা চিন্তা করেন, রাসেল ভাইপার কিন্তু অন্য সাপ থেকে এত বেশি বিষধরও না, অথবা তার কারণে যে অনেক বেশি পরিমাণ মৃত্যু বাংলাদেশে হচ্ছে তাও না। আপনি যে সংখ্যাটা দিয়েছেন ৭,৫০০, এই ৭,৫০০-এর ম্যাক্সিমাম মৃত্যুগুলো কিন্তু আসলে কোবরা এবং ক্রেইটের কারণে হয়। হার্ডলি 10 থেকে 15% আসলে রাসেল ভাইপার অথবা চন্দ্রবোরার কারণে মৃত্যু হচ্ছে। আচ্ছা, এর কামড়ের বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর আপনার নাম্বার 1 ওর ফ্যাং, যেটাকে আমরা বলি যে 20 দাঁত, এটা অনেক বড় এবং এটা সে ফোল্ড আকারে থাকে। তার মাথাটা থাকে ট্রায়াঙ্গুলার, নেকটা কনস্ট্রিক্টেড। যদি সে আসলে খুবই অলস ধরনের একটা সাপ, চুপচাপ একটা গর্ত অথবা আগাছার মধ্যে থাকা পছন্দ করে, কেউ যদি এটাকে ইরিটেট করে, কোনো কারণে যদি তাকে খোঁচাখুচি করে, তখন সে বাইটটা দেয়। এবং যখন সে বাইটটা দেয় মানে আত্মরক্ষার্থে, তখন কিন্তু খুব ডিপলি আসলে এই ফ্যানটাকে সে ইন্ট্রোডাকশন করায়। যেটা হয় প্রথম দিকে ওই যে লোকাল স্থানটাতে অনেক বেশি অ্যানভার্মিং হয়, জায়গাটা ফুলে টুলে যায় অনেক বেশি, এবং রক্তক্ষরণ হয়। এটা হেমাটোটক্সিক,
মানে আমাদের রক্তের যে উপাদান আছে এই উপাদানের ভিতরে যে সমস্যাগুলো করে। আচ্ছা, আপনি যেটা বলেন রক্তক্ষরণ হয়, তার মানে রক্তক্ষরণ হয় না, এমন ধরনের সাপের বিষ রয়েছে কি? অবশ্যই, যেমন ধরেন কোবরা অথবা ক্রেট, ওরা কিন্তু আসলে কোনো রক্তক্ষরণ করে না। তো এই জন্য এটাকে মানে তো কেউটে, যেটি না কেউটে এবং গোখরা, আমি বলবো যে আমাদের বাংলাদেশে পদ্ম গোখরা নামে এটা খুব পরিচিত একটা কোবরা, আর একটা হচ্ছে কেউটে। আমাদের 5 ধরনের কেউটে সাপ আছে বাংলাদেশে, এবং কালো একটা আপনি সাপের কথা বলেছেন, কালো কেউটে, যেটা গেলে কালো সাপ, যেটা এটাও কিন্তু কেউটের মধ্যে। তো এরা কিন্তু আসলে রক্তক্ষরণজনিত সমস্যা করে না, কিন্তু রাসেলস ভাইপার করে। আরেকটা সমস্যা সেটা করে। আচ্ছা, যেটাকে আপনি বললেন যে কি পদ্ম গোখরা, এটাই তো কিং কোবরা সম্ভবত, না? না না, কিং কোবরাটা হচ্ছে শঙ্খচূড়, মানে লার্জেস্ট ভ্যানোমাস স্নেক ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটার কোনো বাইট আমাদের কারো হয়েছে কিনা আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি, কিন্তু এই স্নেকটা আছে। এবং খুলনা যেসব সুন্দরবন এবং চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এর অস্তিত্ব আছে। ভ্যানম রিসার্চ সেন্টারও কিন্তু আমাদের একটা কম দেখা যায় বোধ হয়, না? খুবই কম, ভেরি রেয়ার। আমরা কোনো বাইটে হয়েছে কিং কোবরার এবং আমাদের কাছে এসছে এমন কোনো সায়েন্টিফিক প্রমাণ পাইনি। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবো ডক্টর খসরুজ্জামান। দুটো বিষয়, চন্দ্রবোড়া তো দেখলাম তার নামটা হাইজ্যাক হয়ে রাসেল ভাইপার হয়ে গেল, আর বিষের তীব্রতার দিকে বাংলাদেশে এটি সম্ভবত 8ম স্থানে, অর্থাৎ গোখরোর চেয়ে, কেউটের চেয়ে, ইত্যাদি ইত্যাদির চেয়ে অনেক কম। তো তাহলে হঠাৎ করে সে চ্যাম্পিয়নশিপটা কিভাবে অর্জন করলো? জি, এখানে মাল্টি ফ্যাক্টরস কাজ করে, বহুমাত্রিক কিছু কাজ করে। সেই বিষয়গুলি একটু ভেবে নেওয়া দরকার। একটা হচ্ছে যে অবজেক্টিভ কি হয়েছে, যে এই আগে যেগুলি দ্বিফসলি জমি ছিল এগুলি সম্প্রতি প্রযুক্তির কারণে ত্রিফসলি হয়েছে। এখন সারা 12 মাসই জমিতে কাজ হয়। এর ফলে একটা খাদ্যচক্র আছে, ইকো ব্যালেন্স। আপনি পাবলিক হেলথে অনেক পড়াশোনা করেছেন, এটা আপনি বুঝবেন। তো এই খাদ্যচক্রের যে ব্যালেন্সটা, এই সার্বক্ষণিকভাবে অন্যান্য যেগুলি ছিল, যেগুলি চন্দ্রবোড়াকে খেত, শিয়াল, বেজি, দারাস, আবার কিছু পাখি আছে যেমন সারস, মাদানটেক, বড় পাখি, বড় বড় পাখিগুলি, এবং কিছু সাপও আছে, স্যার আমার সাথে শেয়ার করবেন, যেমন কেউটে। এরা এই চন্দ্রবোড়াকে খেত, অন্তত শিশু চন্দ্রবোড়াকে খেত। তো এগুলি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই চন্দ্রবোড়ার ইয়েটা ইকো ব্যালেন্সে সে দাঁড়িপাল্লাতে হেলে গেছে। 1, 2 হলো, একটু আগে বলেছে এটা মাঠের সাপ মোটামুটি, এবং হচ্ছে ইঁদুর ওদের সবচেয়ে পছন্দের খাবার। তাহলে যত ইঁদুর তত রাসেল ভাইপার, এটা সহজ সমীকরণ। তো ওই যে এখন ত্রিফসলি জমি হওয়াতে মাঠে ইঁদুর বেড়ে গেছে, ফলে ও জানে যে এই খাবারটা এখন এখানে মাঠে আছে, সেই জন্য অন্যান্য জায়গার থেকে সে সরে এসে মাঠে আছে। তো মাঠটা তো দৃশ্যমান। আসলে আগে যেখানে ছিল, রাতারাতি যে ওভারনাইট বেড়ে বড় কিছু হয়েছে, রেভলিউশন ব্যাপারটা তা না, কিন্তু তার স্থানটা বদল হয়ে সে দৃশ্যমান হচ্ছে আগের তুলনায়। 3 হচ্ছে, অনুমান করা হচ্ছে যে পানিতে বন্যার সময় আশেপাশের পানি বা প্রতিবেশী জায়গা থেকে পানি, যে বন্যা পানি এসছে সেখান থেকেও এখানে আসতে পারে। আর যেটা সবচেয়ে বড় কারণ স্যার একটু টাচ করেছে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আমাদের তথ্যের যেরকম যথেচ্ছা অপব্যবহার, যে এটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারতাম তাহলে এটা হতে পারতো না। এখন সবার হাতে ফেসবুক থাকে, এটার প্রভাব আমরা করতে পারি না, উপেক্ষা করতে আধুনিক জীবনে। তাহলে আমার তথ্যের সাথে আমার ব্যক্তিগত কল্পনা, জাতক যে রহস্য, উত্তেজনা, মানুষকে ভীতি দেখে এক ধরনের মজা পাওয়া, এবং এখানে কিছু লাইকের কিছু ব্যবসা বাণিজ্যের বৈষয়িকীকরণ আছে, ফেসবুক লাইক এবং এই জাতীয় যে সমস্ত অ্যাপসগুলিতে, সেগুলি থেকে এই জাতীয় তথ্য উপাত্ত ভিত্তিহীন ছাড়া, যেটা আমরা বলি যে আনঅথরাইজড সোর্স, এটা তো আমরা রেগুলেট করতে পারছি না। আপনি কিন্তু যথার্থই বলেছেন, কারণ ছবিতে দেখাচ্ছে একটি কেউটে বা অন্য সাপ, তার নিচে লিখছে রাসেল ভাইপার, ঠিক তাই না? ঠিক তাই। বিশেষ করে অজগরের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কারণ অজগরের যে স্ট্রাকচারটা সেটা রাসেল ভাইপারের সাথে প্রায় যায়। তো এই সব কিছু সম্মিলন, অর্থাৎ কিছু সত্যি বেড়েছে, কিন্তু হঠাৎ করে এমন কোনো ঘটনা নাই যে অন্তত 30 গুণ বা 40 গুণ যে সাপের বিবর্ধন। আমরা যদি বিগত 30 দিনে দেখি তাহলে মনে হচ্ছে যে রাষ্ট্রীয় একটা বড় নিউজই হচ্ছে সাপ। হ্যাঁ, সেই। কিন্তু যদি এবার আমরা ডকুমেন্টেশন আসি,
যে স্যার যেটা বললেন যে মেডিকেল কলেজগুলিতে লিপিবদ্ধ সর্পদংশন এবং যদি আরও স্পেসিফাইড করে বলা হয় যে চন্দ্রবোরা বা রাসেল ভাইপার, এটি বিগত বছরের তুলনায় সর্বোচ্চ দ্বিগুণ বেশি। তো কিন্তু আমাদের তথ্যপাত্য বা এইখানে বসে তো আমরা একটা আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান করছি। আজকে নেক্সাসের বয়স অনেক, এই প্রোগ্রামটির বয়স অনেক, আমরা সাপ নিয়ে কিন্তু কখনোই করিনি, কিন্তু সর্পাঘাতে মৃত্যু কিন্তু ছিল, অপঘাতে অন্যান্য মৃত্যুগুলি ছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদেরকে অনেকটা যে আসলে কোনটি সত্য নয় বা কতটুকু সত্য নয়, এটা একটা দায়ভার বা দায়িত্ব আমাদের চিকিৎসক সমাজের এসছে। আরেকটা ব্যাপার বলুন তো, এই যে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সম্পর্কে বলা হচ্ছে, অনেক দূরে একজন মানুষ আছে, সে টের পেলেই রে করে তেড়ে গিয়ে কামড় দিচ্ছে। এটা কখনোই, আমি শেষ করেন লেনিন ভাই, শেষ করেন। তো এটির কি আদৌ কোনো সত্যতা রয়েছে? এটা কখনোই কোনো রকম সত্যতা নাই। এটা একটা অলস ধরনের প্রাণী, আয়েসি প্রাণী, জমিদার ধরনের প্রাণী। দূরে তাকে যদি তার মৃত্যু বা তাকে যদি সে অনিশ্চয়তা না বোধ করে যে তাকে কামড়াবে না বা তাকে মারবে না বা তাকে আঘাত করবে না, দূরে কাউকে দেখলে সে কখনো এসে যাবে না। এবং মানুষের মাংস বা মানুষ তার খাদ্যের অংশ নয়। সুতরাং সে যদি ক্ষুধার্ত হয়, মানুষের কাছে তেড়ে যে আমি একটা মজার খাবার পেলাম, এটা সে যাবে না। তাহলে তার আচরণগত কারণ এবং এটি তার খাদ্য নয়, এই দুটো কারণে সে যাবে না। আচ্ছা, আরেকটা প্রফেসর আমিন, আপনি বলুন, রাসেল ভাইপার সম্পর্কে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে কামড় দেয়া মানেই মৃত্যু। আসলে রাসেল ভাইপারের বা চন্দ্রবোরা সাপে যদি কামড় দেয়, যদি কোনো চিকিৎসা না হয়, তাহলে তার লক্ষণগুলো বা মৃত্যুর মতো ঘটনা কতদিন পরে ঘটতে পারে? ধন্যবাদ। আমি বলবো যে রাসেলস ভাইপার অথবা যে কোনো সর্পই আসলে কেউই আক্রমণাত্মক সাপ না। মানে এখন পর্যন্ত কোনো স্নেক পাওয়া যায় যারা নিজের থেকে আক্রমণ করে গিয়ে অ্যাটাক করেছে। কিন্তু আপনি যদি তাকে কর্নার করে ফেলেন, কোনো কারণে যদি তাকে ইয়ে করেন, তখন সে বাইট দিতেই পারে। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে, ও যখন দংশন করে সব সময় যে তা আসলে ব্যারম দিবে বলে কোনো কথা নেই। আচ্ছা, এটাকে বলে ড্রাই বাইট, অর্থাৎ সে আপনাকে দংশন করেছে ঠিকই, কিন্তু বিষ আপনার শরীরে কিন্তু নাও দিতে পারে। এবং কোনো কোনো জায়গায় লিটারেচারে আছে এটা প্রায় 30 থেকে 40%। তাহলে বাইট হইলেই যে আসলে বিষ আসবে বলে কোনো কথা নেই। দ্বিতীয় হচ্ছে, যখন বিষ আসেও সেক্ষেত্রে আপনি দেখেন, আমি বলেছি প্রথমে লোকাল একটা সোয়েলিং হয়, তার পরবর্তী সময় রক্তক্ষরণ হয়। তো রক্তেরও তো উপাদান এটাকে ব্যালেন্স রাখার চেষ্টা করে, জমাট বাঁধতে দিবে না অথবা লিকুইড। তো সে জমাট বাঁধতে দিবে না এবং এটাকে সে লিকুইড করে রাখবে, সুতরাং ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে। এমন একটা পর্যায়ে এসে শরীরের ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু যে কোনো স্থান থেকে তার ব্লিডিং হতে পারে, শুধু দংশিত স্থান না। আরেকটা বিষয় হচ্ছে যে ও কিন্তু আমাদের মাসল যেগুলো আছে, মাংসপেশি, সেখানে সে কিন্তু প্রদাহ করতে পারে এবং মাসল ড্যামেজ করতে পারে। তো মাসল প্রোটিনগুলো বেরিয়ে যায় ওই সময়, এবং এই প্রোটিনগুলো কিন্তু কিডনিতে গিয়ে আটকা পড়তে পারে, কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আবার সরাসরি তার বিষের মধ্যে কতগুলো প্রোটিন আছে, সরাসরি কিডনিকে ড্যামেজ করতে পারে। এবং পরবর্তী সময়ে কিডনি ড্যামেজটা যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু রোগীটা খারাপ হয়ে যেতে পারে। এইভাবে সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু জেনে নিই আপনার কাছ থেকে। যেমন বলা হয়ে থাকে, গোখরো সাপে কামড় দিলে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা না হলে মারা যাবে, কেউটেতে কামড় দিলে 12 ঘন্টার মধ্যে চিকিৎসা না হলে মারা যাবে। আবার কেউ কেউ বলে রাসেলস ভাইপারে কামড় দিলে 32-72 ঘন্টার মধ্যে চিকিৎসা হতে হবে। এগুলোর সত্যতা কেমন? আসলে এগুলো আসলে টাইম ফ্রেম বেঁধে কোনো সত্য ইনফরমেশন না। যেমন ধরেন, যে বাইটটা পড়ে অথবা দংশন হয়, এগুলো সাধারণত চামড়ার নিচে হয় এবং আমাদের লসিকা গ্রন্থির মাধ্যমে অ্যাবজর্পশন হয়। কিন্তু আপনার যদি কোনো বাইটটা পরে ভেইনের উপর পড়ে গেল, কারণ আমাদের চামড়ার নিচে কিন্তু ভেইনও আছে, রক্তবাহী নলিও আছে, তো রক্তবাহী নলির মধ্যে পড়ে গেলে তো আপনি 1 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে। এবং বাংলাদেশে আমরা কিন্তু দেখেছি যে কেউটে সাপের পরে যেটা একেবারে রক্তনালীর মধ্যে পড়ে গেছে, অথবা গোকরা সাপের পরে যেটা অনেক সময় হয়ে থাকে, তখন কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমরা মৃত্যু দেখেছি। আবার কোবরা এবং কিরেইড যেগুলো আমাদের এখানে বাইট হচ্ছে, এগুলো নিউরোটক্সিসিটি করে। তো যখন শুরুটা হয়ে যায় স্নায়ুতন্ত্র, তো স্নায়ুতন্ত্রের এফেক্ট যখন হয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে শ্বাসতন্ত্রের সমস্যা হয়ে যায়। কারণ এখানে মাসল যেগুলো লাগে, এগুলো তো শ্বাসের জন্য প্রয়োজন হয়, ওইটা প্যারালাইসিস হয়ে গেলে কিন্তু দ্রুত গতিতে মানুষের মৃত্যু হতে পারে। তো এই জন্য আপনাকে ধরেন এটাকে আসলে 6 ঘন্টা, ওটাকে 8 ঘন্টা এইভাবে বেঁধে দেওয়ার, তার মানে সহজ কথা যে রাসেল ভাইপার কামড় দিলেই মানুষ মারা যায় না, এটা সত্যি কথা নয়। এবং চিকিৎসা করার যথেষ্ট সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। আপনি কি একমত হবেন ডক্টর খসরু? একমত হব। এবং একটু স্যার আপনার সাথে একটু সুযোগ একটু যুক্ত করতে চাই।
সেটা হচ্ছে যে চিকিৎসাটা আমরা কত দ্রুত শুরু করতে পারি এবং আসলে কোথায় করতে পারি সেটা অবশ্যই একটা ম্যাটার করে। যে আমাদের চিকিৎসাটা যে ঘটনাগুলি আসলে অনগ্রাউন্ডে কী ঘটনা ঘটে, সাপ কামড়ানোর পর প্রথম কথা যিনি দংশিত হন তিনি ভয়ঙ্কর একটা ভয় পান, এবং যদি এটা উনি বুঝতে পারেন বা অন্যান্য লোকের চিৎকার করে যদি বুঝতে পারে যে এটা চন্দ্রবোড়া, তাহলে ভয়েই মৃত্যু হতে পারে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে ভয় আবার মৃত্যু হয় কিভাবে? এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আমরা ডাক্তারি পরিভাষায় বলি যে হার্ট, জি, প্রচণ্ড ভীতির কারণে। এবং এই শতকরা হার কিন্তু খুব কম না, স্যার আমার সাথে এটা যুক্ত করবেন যে কার্ডিয়াক অ্যারেস্ট। সুতরাং প্রথমে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে যে মোটিভেশন। তার ভেতরে এই অনুষ্ঠান যদি অন্তত একটা মেসেজ দেয়, সাপ দংশন করলেই তোমার মৃত্যু না, তুমি ভয় পেও না, প্রথম কথা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যুগে যুগে যে প্রি কনসিভড আইডিয়া, সেটা হচ্ছে ওঝা এক ধরনের প্রজাতি আছে আমাদেরকে মনে করি, তারা টোটকাটি অসংখ্য ছায়াছবি তাদেরকে নিয়ে তৈরি হয়েছে, ফলে তার একটা মিথের পর্যায়ে চলে গেছে। তো অনেকেই ডাক্তারের কাছে এই ওঝার কাছে যেতে পছন্দ করছেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এই গণমাধ্যমে বলতে চাই, এটি একটি অপরাধ হয়ে যাবে, একটি মৃত্যু হয়ে যাবে। কোনো ক্রমে ওঝার কাছে যাওয়ার একটা সুপার স্পেশালাইজেশন ট্রিটমেন্ট, এটা হতে পারে যে ডায়ালাইসিসের দরকার হতে পারে, স্যার আছেন, দীর্ঘমেয়াদেও চিকিৎসার দরকার হতে পারে। সুতরাং এখানে ওঝার কাছে যে কালক্ষেপণ করার কোনো অবকাশ নাই। এই ওঝার কাছে যাওয়া এবং ওঝা আলটিমেটলি স্যারেন্ডার করা এবং পরবর্তীতে আবার হাসপাতালে আনার এই যে দীর্ঘ কালক্ষেপণ, এটি তার মৃত্যুর জন্য যথেষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পরে এই আলোচনাটা আমরা চালিয়ে নিব। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি রাসেলস ভাইপারের কামড় মানেই কি মৃত্যু। প্রফেসর ডক্টর রোবেদ আমিন এবং সহযোগী অধ্যাপক ডক্টর খসরুজ সামাদ, দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে আলোচনায় রয়েছে এবং আপনারাও এই আলোচনায় যুক্ত হতে পারেন। যেমনটি বিরতির আগে ডক্টর খসরুজ সামাদ বলছিলেন, ওঝার কাছে যাওয়া যাবে না, ডাক্তারের কাছে আসতে হবে। আচ্ছা, ওঝা আমরা দেখি তারা হাত কি বলে, হাত চালান দেয় না, হাত চালান দিয়ে বিষ নামায়। এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? প্রথমত হচ্ছে ওঝা, তান্ত্রিক বলেন, গুণিন বলেন, বাংলাদেশে অনেকেই কিন্তু আসলে দেখবেন যে সাপের ভাষা অথবা সর্পদংশনের চিকিৎসা করছেন অথবা তথাকথিতভাবে চিকিৎসা বলছেন। তো তাদের তো কোথাও কোনো রিকগনিশন নাই। আমি চাইলেও কিন্তু ওঝা হয়ে যেতে পারি যে কোনো সময়। তো এই জন্য তাদের যে চিকিৎসা পদ্ধতি আছে, এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এক নাম্বার ওয়ান। এবং এটা প্রমাণিত আছে যেসব অ্যাক্টিভিটিগুলো ওনারা করছেন, আপনি হাতে চালার বলেন, বাটি চালার বলেন, কাটা ছেঁড়া বলেন, শক্ত করে বাঁধ দেওয়া বলেন, একেবারে রক্ত নালীকে আটকে ফেলে দেওয়া বলেন, বিভিন্ন রকম বিচি দেওয়ার কথা বলেন, অনেক সময় আরও বমি করার জন্য কিছু খাওয়াচ্ছেন, একেবারে জঘন্য ধরনের ময়লা জিনিসপত্র দিচ্ছেন। কিন্তু তাহলে এই সবগুলোই কিন্তু আসলে ক্ষতিকারক, মানে উপকারের তো কোনো সুযোগই নাই এটা যে, এবং ক্ষতিকারের কিন্তু অনেকগুলো পেপার কিন্তু পাবলিশ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব কাজ করতে গিয়ে উনি আসলে খুব মূল্যবান একটা সময় নষ্ট করে ফেলেন, যেটা আমাদের খসরু সাহেব বলেছেন। এবং আমি বলবো যে দেখেন, টাইমটা খুব ক্রুশিয়াল। আপনি যত দ্রুত আসলে রোগীটার লক্ষণ দেখা দিবে এবং যত দ্রুত আপনি অ্যান্টিডোট মানে অ্যান্টিভেনম দিতে পারবেন, তাহলে কিন্তু রোগী ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা প্রমাণিত। কিন্তু অনেক দীর্ঘ সময়টা আসলে ওখানে থেকে যাওয়ার কারণে মানুষজন যখন হাসপাতালে যায় অথবা কারো ডাক্তার সহযোগিতা নেয়, তখন তার কিন্তু একেবারে মুমূর্ষ অবস্থা হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি দুটো বিষয় একটু ব্যাখ্যা করেন। এক হচ্ছে এই যে শক্ত করে বাঁধা, একসময় বলা হতো সাপে কাটার যে স্থানটা তার উপরে বাঁধতে হবে। এখনকার প্রমাণিত বৈজ্ঞানিক সত্য কোনটি? বা বৈজ্ঞানিকভাবে সত্য যেটা, এটা হচ্ছে যে আপনি যদি টর্নিকি দেন, তাহলে দেখা যাচ্ছে রক্তনালী বন্ধ হয়ে যায়। আমি একটু আগে বলেছি, দেখেন এটা কিন্তু চামড়ার নিচে লসিকা গ্রন্থির মাধ্যমে যথেষ্ট নয়। তাহলে আপনি যতই টনিকি দেন, এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু লসিকা গ্রন্থিগুলো আপনার কিভাবে বিষটা নিবে, যদি এটা অনেক মুভমেন্ট হয়, বিশেষ করে আমাদের জয়েন্টগুলোতে, গিরাগুলোতে। সুতরাং আসলে আইডিয়াল হবে এটাকে যদি আমরা অচল করতে পারি, অর্থাৎ কমপ্লিট রেস্ট, সম্পূর্ণ অনর করে রাখা। এবং সেটা আপনি অনেক সময় স্প্লিন দেওয়ার দরকার হতে পারে, স্প্লিন দিলে এটা অচল হয়ে গেল। আচ্ছা, তার মানে জোরে বাঁধা যাবে না, জোরে বাঁধা যাবে না। দ্বিতীয় ব্যাপার, ওঝারা ঝাড়ে, তারা বিষ নামায়, তারা বলে থাকে। এতে আমরা দেখি বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করে, আবার অনেকে মৃত্যুবরণ করে না। এখন এই ব্যাখ্যাটা কি দেবেন? দেখেন, আমি প্রথমেই বলি, আমাদের বাংলাদেশে যত ধরনের সাপ আছে, প্রায় ধরেন এখন বলা হয় 82 প্রজাতির সাপ, হয়তো 20 প্রজাতির সাপ আমাদের ভেনোমাস।
ম্যাক্সিমাম সর্পদংশনগুলো হচ্ছে নন ভ্যানোমাস, মানে নির্বিষ, যার কোনো বিষই নাই। এখন যদি এমন হয় যে 85% বাইটগুলো আপনার নির্বিষ হচ্ছে এবং এর ওঝার কাছে আসতেছে, আপনি যতই কালক্ষেপণ করেন, যত কিছুই করেন, আলটিমেটলিতে কোনো সমস্যায় রোগীটার হওয়ার কথা না। তারা ভালো হয়ে যাচ্ছেন এবং সমস্ত কৃতিত্বটা চলে যাচ্ছে আসলে। আর যে 15 জন আসবে তারা মারা যাচ্ছে, আর যে 15 জন আছে তারাই কিন্তু আসলে মারা যাচ্ছে এবং তারা দেরি করে কমপ্লিকেশন হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয়, ওঝা নামের যে ভদ্রলোক বা গুণিন বা তান্ত্রিক, তিনি তো রাষ্ট্র থেকে কোনো দায়িত্ব পান নাই। এখন তিনি বিষ নামাতে গিয়ে যদি একজন মানুষ মারা যায়, তাহলে কি ওঝার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা যায় কিনা? অবশ্যই আনা যায়। আমি বলবো, দেখেন, আমাদের এখনকার সময় হচ্ছে আধুনিক বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা এবং সেখানে প্রতিটা টাইম ইজ ইম্পর্টেন্ট। আপনি স্বাস্থ্য কাজ করেন পাবলিক হেলথ নিয়ে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইমার্জেন্সি পেশেন্ট কেয়ার মডেল আছে কমিউনিটিতে। একেবারে বাইট যেখানে হবে সেখান থেকে কিভাবে আসলে আপনি কাছাকাছি হাসপাতালে এসে দ্রুতগতিতে চিকিৎসা নেবেন, এগুলো সম্পূর্ণটাই ভায়োলেশন হয়ে যাচ্ছে, মানুষজনের ক্ষতি হয়ে যাচ্ছে। শুধুমাত্র বিষ কামড় দিয়েছে, কিন্তু ওঝার কারণে হাত ফেলে দিতে হয়েছে, পা কেটে ফেলে দিতে হয়েছে, অ্যাম্পুটেশন করতে হয়েছে, এরকম ভুরি উদাহরণ আছে এবং বাংলাদেশেও অনেকগুলো উদাহরণ আমাদের আছে। বিশেষ করে আমাদের স্নেক বাইট স্টাডি ক্লিনিকে এরকম স্টাডিও আছে। তাহলে এই যে অঙ্গটা হানি হয়ে গেল, তার কর্মক্ষমতা নষ্ট করে ফেললো ইয়ং মানুষের, এবং অনেকের কিন্তু মৃত্যু হয়েছে, তাদের জন্য তো দায়িত্ব কোনো সবভাবেই ওঝা হচ্ছেন না, কিন্তু আসলে তো উনিই দায়ী ছিলেন, কারণ ওনার কারণে তো দেরি হয়েছে। কোনো রকম চিকিৎসা নেওয়ার সুযোগটা তো মানুষটা পায়নি। সুতরাং এটা একটা অপচিকিৎসা। এই অপচিকিৎসার ভিতরে আমি মনে করি শুধুমাত্র মানুষজনের সচেতনতা নয়, একটা আইনীয় ব্যবস্থা নিতে হবে, যেটা আমাদের এখন নেই। এই আইনীয় ব্যবস্থার মাধ্যমে নিলেই আসলে তখন এই শাস্তি অথবা আপনি যেটা বলেছেন সেটা করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর খসরু সামাদ। এই বিষয়ে আপনি কিছু যোগ করবেন? জি, যোগ করার সুযোগ নিতে পারি। সে আমি চিকিৎসক কীভাবে কেন বলা হচ্ছে, আমার 5 বছর অধীত জ্ঞান অর্জন শেষে আমাকে একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি দেওয়া হয়, প্রশিক্ষণ নেওয়ার পরে, এবং আমাকে প্রশিক্ষণ পাশ করতে হয়। তার জন্য একটা বোর্ড থাকে, বোর্ড ডিক্লেয়ার করে তুমি পাশ করেছো, তারপর আমাকে একটা MBBS সার্টিফিকেট দেওয়া হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশনে একটা বোর্ড থাকে, পর্ব শেষ করার পর ওই বোর্ড আমাকে পাশ করানো হলো, একটা সার্টিফিকেট দিয়ে দিল। এই দুটো সার্টিফিকেটের বলে আমি MBBS ডাক্তার প্রমাণিত এবং উক্ত বিষয়ে আমি বিশেষায়িত। ঠিক সেভাবে একটা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, তার একটা সার্টিফিকেট থাকে, একজন লয়ার তার একটা সার্টিফিকেট থাকে। তাহলে ওঝার তো কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নাই, কোনো শিক্ষক নাই, সে স্বশিক্ষিত কিন্তু সুশিক্ষিত না, অপশিক্ষায় শিক্ষিত, এবং তার উদ্দেশ্যটা পুরোপুরি বাণিজ্যিক। স্যার যেটা বলেছেন আমি একটি জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ওই যেই সাপগুলি ভেনামাস না, এছাড়া তো আরেকটা কথা বলা হচ্ছে বিষধর নয়, এগুলি ছাড়াও ড্রাই বাইটের প্রশ্ন আসছে। অর্থাৎ যদি রাসেল ভাইপার ঠিকই কামড়ে আসে, কিন্তু যদি ড্রাই বাইট হয়, সে যদি এটার চিকিৎসা করার পর বেঁচে যায়, তাহলে তার সার্কুলেশন কোথায় যাবে? উনি তো রাসেল ভাইপারের সাপ অথবা বাঁচিয়ে ফেলে, এরকম একটা কোইন্সিডেন্স হয়েছে। ফলে মানুষ একটা বিশ্বাস করার পেছনে তো কিছু একটা ছোট সেন্টিমেন্ট বা কোনো একটা ইস্যু হয়তো ছিলই। তো এরকম একটা কাকতালীয় কোনো একটা ঘটনাতে এই ব্যাপারটি ঘটেছে। বাট নিশ্চিতভাবে স্যারের কথাটাকে আমি রিপিট করতে চাই, এটি একটি খুন, এবং খুনে যেরকম প্রচলিত রাষ্ট্র তার আইনগত ব্যবস্থা নেয়, আমি ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে মনে করি তার বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ। এর সাথে আপনি আরেকটা ব্যাপার যোগ করবেন, সাপ সম্পর্কে যেমন মানুষের অসীম ভীতি রয়েছে, তেমনি কিন্তু সাপের বিষ কেমন এটি নিয়েও কৌতূহল রয়েছে। সাপের বিষ কেমন, এটি কি একটি পদার্থ নাকি অনেক পদার্থের সম্মিশ্রণ? জি, ধন্যবাদ। ওই বিষে বিষক্ষয়, বিষ দিয়ে বিষকে তুলতে হয়, শত্রু দিয়েই আরেক শত্রুকে কাজ করাতে হয়। তো দুটো বিষয়, একটা হচ্ছে যে সাপের বিষের ভেতরে আমরা কম বেশি সবাই জানি যেটা অত্যন্ত মূল্যবান, তাহলে এগুলির ভেতরে অনেকগুলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, অনেক ধরনের। এগুলি আসলে খুব একাডেমিক আলোচনা, আমি যেহেতু গণমাধ্যমে কথা বলছি, সেটা আমি খুব সহজ করে বলতে পারি যে অসংখ্য অসুখের ঔষধ তৈরি করবার যে মূল আধার, সেটা সাপের বিষে আছে। তার মানে এটি একেবারেই মূল্যহীন নয় না? আপনি কি একমত? অবশ্যই একমত। একটু বিস্তৃত ব্যাখ্যা করেন। আমি বলবো যে আমাদের এখানে যে হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ, তার মধ্যে একটা খুব বিখ্যাত ওষুধ হচ্ছে ACE ইনহিবিটর।
কিন্তু এসি ইনহিবিটর শুরুটা হয়েছিল কিন্তু সাপের বিষ দিয়েই। আচ্ছা, মূল জায়গাটা ওখানে হয়, পরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটা এসি ইনহিবিটর বানায়। ঠিক একই রকমভাবে স্নায়ুতন্ত্রের বর্তমানে অনেক ধরনের রোগ আছে, পেইনফুল অনেকগুলো কন্ডিশন, ব্যথানাশক, সেখানে যে ব্যথানাশক জিনিস তৈরি করা হচ্ছে কেমিস্ট্রি, এটা কিন্তু সবগুলো আসতেছে ভ্যানম থেকে। এবং আমেরিকাতে অত উন্নত দেশে বলা হয় 1 গ্রাম ভ্যানম যদি কোনো স্নেক থেকে নেওয়া হয়, সাপের বিষ 1 গ্রাম, এটার যে মূল্য, সেই মূল্য আসলে স্বর্ণ অথবা প্লাটিনাম এগুলো দিয়েও আপনি কিন্তু আসলে তার মানে সাপকে আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি। এক্স্যাক্টলি, চমৎকার একটি পয়েন্ট আপনি বলেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি আরেকটা বিষয় আমাদেরকে জানান, সাপের বিষ প্রতিরোধী একটি ইনজেকশন রয়েছে অ্যান্টি স্নেক ভেনম, এটি কিভাবে তৈরি করা হয়? জি, আগে যে প্র্যাকটিসটা হতো, আমি এটাকেই ক্লাসিক্যাল প্যারামিটার ধরি, ঘোড়া, হর্সকে একটা বিষাক্ত সাপ দিয়ে দংশন করানো হতো এবং ওই সাপের দংশিত ঘোড়ার রক্ত থেকে এই বিষটা তৈরি করা, অ্যান্টি স্নেক ভেনমটা তৈরি করা। তার মানে ঘোড়াকে সাপে কামড় দিলে মারা যায় না, বা যেতেও পারে, সেটা খুব না যাওয়াটাকেই আমরা ডেডলাইন ধরতে পারি। এখন বিষয়টাকে আপনি সহজ করে, কেন কি হলো, এটা তো আবার মনে হচ্ছে এটা একটা ফ্যান্টাসি মুভির মতো হয়ে গেল, সাপকে ঘোড়া দিয়ে কামড়ানো, এটা তো ঘুরে ফিরে আবার মনে হচ্ছে যে ওজা টাইপেরই একটা ব্যাপার। এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা গণমাধ্যমকে দিতে হবে। আমরা জানি আমাদের শরীরের জন্য বা কোনো প্রাণীর শরীরের জন্য বাইরের যে কোনো কিছুকে আমরা অ্যান্টিজেন বলি। তাহলে সাপ যখন ওই ঘোড়াকে কামড়েছে, তখন সাপের বিষটা যখন ঢুকলো, সেটা হচ্ছে অ্যান্টিজেন। ঘোড়ার শরীরে এই বিষটা পরিবর্তিত হয়ে যেটি তৈরি হলো, সেটি হচ্ছে অ্যান্টিবডি, বিষকে থামানোর জন্য যেটি তৈরি হলো। এখন ওইটা অ্যান্টিবডিটা তৈরি হলো, তখন আমরা এটাকে পিউরিফাই করে আরো স্পেসিফিক করে অ্যান্টি স্নেক ভেনম তৈরি করি। সাপের বিষটা দেয়া হলো, বিষ প্রতিরোধী যে জিনিসগুলো তৈরি হলো, সেটাই অ্যান্টি স্নেক ভেনম। আপনি কিছু যোগ করবেন? যে আমি বলবো যে ঠিক সেটাই। আপনার ধরেন এটা তো প্রোটিন প্রোডাক্ট, আমিষ জাতীয় পদার্থ যখন শরীরে আসবে, আমাদের শরীর তখন এটাকে চেষ্টা করবে যে রোগ প্রতিরোধ, যেহেতু অ্যান্টিজেন, তো এর বিরুদ্ধে যে রিঅ্যাকশন করবে সেটা হলো অ্যান্টিবডি। তো ঘোড়ার মধ্যে যেটা হয় যে তার তো সেরামের পরিমাণ অনেক বেশি, তো এখানে যে বিষয়টা থাকে এটা কিন্তু তাকে মারতে পারে না, কিন্তু তাকে ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ করতে পারে যাতে সে অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সে তৈরি করে। ওই অ্যান্টিবডিটাই আবার তার শরীর থেকে নিয়ে আসা হয় এবং পরবর্তী সময়ে অনেকগুলো পদক্ষেপ আছে, এই পদক্ষেপের মাধ্যমে পিউরিফিকেশন করে তখন এই অ্যান্টিভেনমটা তৈরি করা। তাহলে আপনি আমাদেরকে বলুন, আমাদের দর্শকদের জন্য, আপনি অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, আপনি শুধু মেডিসিন বিশেষজ্ঞ নন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত লাইন ডিরেক্টর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা বাংলাদেশে কবে এই অ্যান্টি স্নেক ভেনম পেতে পারি এবং এখন পাচ্ছি না কেন? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কথা বলেছিল যে পৃথিবীর প্রত্যেকটা দেশে যেহেতু তাদের সর্পদংশন এবং বিষটা তাদের জন্য জিওগ্রাফিক্যালি একেবারে ইউনিক, যেটা ইভেন পার্শ্ববর্তী দেশের সঙ্গেও মিল হবে না, তাদের নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করতে হবে। মানে প্রতিটি সাপের জন্য কি আলাদা হওয়া উচিত? প্রতিটা সাপের জন্য আলাদা হলে সবচেয়ে ভালো, কিন্তু সেটাও যদি না করা যায়, কয়েকটা সাপের বিরুদ্ধে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম যদি করা যায়, তাহলে একটা অ্যান্টি স্নেক ভেনম অনেকগুলো সাপের বিরুদ্ধে কাজ করতে পারে। বর্তমানে আমরা যেটা ব্যবহার করছি সেটাও কিন্তু অনেকগুলো সাপের বিরুদ্ধে কাজ করছে। এটা ইন্ডিয়ার থেকে তৈরি প্রোডাক্ট এবং ইন্ডিয়ার ফ্যাটাল 4-এর এগেনস্টে কাজ করে। ওদের কমন ক্রেট, ওদের কমন কোবরা, ওদের রাসাস ভাইপার এবং সস্কেল ভাইপার, এই 4টা। তো আমাদের বাংলাদেশে কোনো সস্কেল ভাইপার নেই, কিন্তু ওদের কমন কোবরা আমাদের কমন না, ওদের কমন ক্রেটটা আবার আমাদের কমন ক্রেট না, কিন্তু ওদের রাসেস ভাইপারও আছে, আমাদের রাসেস ভাইপার আছে। আবার আমাদের রাসেস ভাইপারের গুণগত এবং বৈশিষ্ট্যগুলা ওদের কাছ থেকে কিন্তু ভিন্ন। সুতরাং আমাদের নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করতে হবে। তো আমরা নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে এই জন্য 2018 সালে প্রথম পদক্ষেপ নিয়ে আমরা একটা ভেনম রিসার্চ সেন্টার তৈরি করব। এবং কোথায় তৈরি করেছেন? এটা আমরা করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, পুরাতন ভবনে, এবং এই উপমহাদেশে এটা কিন্তু প্রথম। এত বড় ভেনম রিসার্চ সেন্টার কিন্তু এই উপমহাদেশে আর নেই। তো এটা তৈরি করার উদ্দেশ্য ছিল এটা যে আমাদের বাংলাদেশের যেসব বিষধর সাপগুলো আছে এগুলোকে সব কালেকশন করা হবে এবং কালেকশন করে তাদের ভ্যানমগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা সাপের আলাদা আইডি হবে, প্রত্যেকটা ভ্যানমের আলাদা আইডি হবে, এবং এইভাবে আমরা কালেকশনে যাব। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, তখন থেকে এটা কাজ শুরু হয়, প্রতি বছর রিসার্চ হয়
এখন আমাদের প্রায় 10 প্রজাতির 350 সাপ আমাদের আছে। 350 10 প্রজাতি এবং এই 350-র মধ্যে অর্ধেক সাপ আছে শুধু ল্যাবরেটরিতে তৈরি করা, তার মানে ওরা কোনো নেচার দেখে নাই। আচ্ছা, ওই ল্যাবরেটরিতেই কিন্তু সাপের বাচ্চাগুলো হয়েছে অথবা ডিম ফুটে বাচ্চাগুলো করা হয়েছে। এর মধ্যে আমাদের 50টা যে আজকের আলোচনা রাসেলস ভাইপার অথবা চন্দ্রবোরা আছে। এবং আমার একটা সৌভাগ্য হয়েছে গত 2 সপ্তাহ আগে যখন তাই বাচ্চাগুলো দেয় একসঙ্গে 30-40টা, ওটা আমাদের সামনেই তখন এরা দেখা। একটা মিনিট, সাপ দেখা কি সৌভাগ্য না দুর্ভাগ্য বলেন তো? এটা দুটোই। জি জি, এক্স্যাক্টলি। তো এটা আমার একটা সৌভাগ্য হয়েছে আমি বলবো, এই জন্য যে কারণ আমি একটু আগে বলেছি দেখেন এটা কিন্তু সম্পদ হতে পারে যে কোনো ভেনোমাস স্নেক। তো এই জন্য যে যদি করা হয় এবং তার থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সাপের এগেইনস্টে কিন্তু ভেনম কালেকশন হচ্ছে, একটা দক্ষ টিম সেখানে কাজ করেন। প্রফেসর অনিরুদ্ধ ঘোষ এটার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, প্রফেসর এম এ ফয়াজ দীর্ঘদিন থেকে এটাতে আপনার কাজ করে যাচ্ছেন এবং অনেক বায়োলজিস্ট এবং হারপেটোলজিস্ট কাজ করেন। একটা জার্মান টিমও তাদেরকে ট্রেনিং দেন এবং এখনকার সময় পর্যন্ত আমরা প্রায় 845 গ্রাম ভেনম কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি। এটাকে সঠিকভাবে হয়েছে কিনা এটা দেখানোর জন্য আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে ল্যাবরেটরিতে এটা পাঠিয়ে দিয়েছি এবং সেটা হয়তো রিপোর্ট আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে আমরা আর কি করতে পারি আর কি। তার মানে আমরা অ্যান্টি স্নেক ভেনম আমাদের দেশের তৈরি করতে যাচ্ছি। তৈরি করার জন্য আমরা যে ভেনমগুলো এগুলো কালেক্ট করে রেখেছি, তার পরবর্তী পদক্ষেপটা হচ্ছে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি ডেভেলপমেন্ট করানো যায় কিনা, সেই কাজটা এখন ভেনম রিসার্চ সেন্টার করছে। আমরা যেটা করছি মুরগিতে এবং ছাগলে, ঘোড়াতে না, কারণ এই কাজটা করবে ফার্মাসিউটিক্যালস কোম্পানি। কিন্তু আমরা মুরগিতে যখন করতে হবে তখন এমনভাবে দিতে হবে ভেনমটা যাতে মুরগিটা আবার মারা না যায়। তাহলে এটার ডিগ্রিটা ঠিক করতে হবে, ডোজটা ঠিক করতে হবে। ওই ডোজটা ঠিক করার পরে আমরা একটা অ্যানিম্যাল ইমিউনাইজেশন ফার্ম করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে বর্তমানে এই মুরগির ভিতরে এটা দিয়ে তার অ্যান্টিবডি ডেভেলপমেন্ট হয়ে গেছে কাজটা। যে অংশটা বাকি আছে এটা ছাগলের অংশটা, এটাকে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে যাচ্ছি নিউট্রালাইজিং অ্যান্টিবডি, যেটা এটাকে নিউট্রালাইজ করবে, বিষটাকে একেবারে আমি বলবো যে বিষের অকার্যকরণ করবে। এই পোর্শনটা কিন্তু নিয়ে আমাদের কাজগুলো ওনারা করছেন এখন। এবং পাশাপাশি আমরা সোজা কথা কতদিনের মধ্যে পেতে পারি? এটা আগামী ধরেন 2 মাসের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, রাসেল ভাইপারের কামড় মানে কি মৃত্যু, এই শিরোনামে আমরা কথা বলছি। অধ্যাপক ডক্টর রোবেদ আমিন এবং সহযোগী অধ্যাপক ডক্টর খসরুস সামাদ আমাদের সাথে আলোচনায় রয়েছেন। ডক্টর খসরুস সামাদ, জি, আমরা সাপের বিষ সম্পর্কে কথা বললাম এবং আরও অনেকগুলো বিষয়ে। এবার সাপে কাটলে প্রাথমিক চিকিৎসাটা কি দেব? জি, আমরা এটা আলোচনা একটু প্রথমে আমাকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে নিশ্চিত খাওয়া দরকার যে এটা রাসেল ভাইপার কিনা, অন্তত এটা বিষাক্ত সাপ কিনা। আমরা কেমন নিশ্চিত? সাপ তো দেখলাম না, আমি অন্ধকার ছিল। আচ্ছা, ক্ষেত্র বিশেষে আমাদেরও অভিজ্ঞতা আছে যে রোগী অথবা রোগীর অ্যাটেন্ডেন্ট এরপরে সাপটাকে মেরে নিয়ে আসে। এটা সবসময় আপনি যেটা বলেছেন এটা হয়তো বাস্তবসম্মত না হতে পারে। ইউজুয়ালি এই জাতীয় সাপ বা রাসেল ভাইপার দুটো থাকে দাঁত, অনেক বড়, ডিপ সিটেড, তাহলে তাদের দংশন হলে পারে ইউজুয়ালি দুটো ছিদ্র পাওয়া যাবে বা দংশনের চিহ্ন পাওয়া যাবে এবং সেটা গভীর হবে। কিন্তু যেগুলি বিষাক্ত সাপ নয় তাদের ফ্ল্যাঙ্কসগুলি ছড়ানো কিন্তু গভীর নয় এবং ওই রকম ডিস্টিংক্ট দুইটা পাওয়া যাবে এরকম ব্যাপারটা না। তাহলে এটা একটা মোটা দাগের কথা যে দুটো গভীর হলে এটা রাসেল ভাইপার অথবা ওই গোত্রীয়, আর এগুলো যদি না হয়, কেননা চিকিৎসার মডালিটিটা একেবারেই আলাদা হতে পারে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারে স্যার উল্লেখ করেছেন যে আমরা কি করব না সেটি আগে খুবই সাবধানতা। সেটি এই যে প্রি কনসেপ্ট আইডিয়া যে এই বিষটাকে দাঁত দিয়ে কামড়ে বের করে নেওয়া যায়, চুষে নিয়ে যায়, আমরা দেখেছি। আর একটা সাপ নিয়ে এসে এই সাপ এই পুরনো বিষটাকে বের করে ফেলতে পারে, আবার ওই কেটে ওঝারা কেটে ওই জায়গা থেকে বিষটাকে বের করতে পারে বা ফু দিয়ে ওখান থেকে বের করতে পারে। এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে আমরা ডাজ নটগুলি আমরা জেনে নিলাম, কিন্তু এগুলি খুবই কমন প্র্যাকটিস, সেই জন্য এগুলিকে আগে প্রতিহত করতে হবে। তাহলে আমি ধরে নিলাম আশাব্যঞ্জক চিকিৎসক হিসাবে যে এই যেগুলি করার না
সেগুলো যদি না করা হয় তাহলে পরে রোগী কিন্তু অনেক আমরা নিশ্চিত হই যে তার চিকিৎসা করলে ভালো হবে। আচ্ছা, রোগী তো খুব ভয়ে থাকে যে সাপে কামড় দিয়েছে আমি মারাই যাব। জি, রোগীকে একটু বোঝানো দরকার কি যে আপনি মারা যাবেন না। জি, এই আলোচনাটা আমরা একটু শুরু করেছিলাম, সেটা হচ্ছে মোটিভেশন খুবই জরুরি দরকার। মোটিভেশন আসলে পারে ওই কাছের লোকরা বলবে, যে তাকে বোঝাবে এটার যদি সুনির্দিষ্ট চিকিৎসা হয় তাহলে পারে এটা ভালো হয়ে যাওয়ারই নজির বেশি। বলা হয় যে ঠিকমতো চিকিৎসা 100%ই ভালো হয়ে যায়। সুতরাং এটা আসলে ফ্যাটাল ডিজিজ না, মানে আমাদের যদি খুব দ্রুততম সময় চিকিৎসা হয়। তার মানে কি এটাও আমাদের বলতে হবে যে সাপে কামড় দেওয়ার পরে ঠিক মানে ওই জায়গা থেকে নিকটতম দূরত্বে অবস্থিত যে হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সেখানে দূরত্বে পৌঁছতে হবে, এটাকে আমাদের বলতে হবে তাকে? ঠিক তাই, এবার এটা নিশ্চিত করতে হবে। তা না হলে পারে ওই তৃতীয় ব্যক্তির কান কথায় সে আবার ওঝার কাছে চলে যেতে পারে। এটা একটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা কমিউনিটি, এবং আমরা এর আগেও আলোচনা করেছি এটা ডিপ সিটেড, আমরা মিথের পর্যায়ে তারা চলে গেছে, তারা হিরো, সুপার হিরো এই ডোমেইনে। আচ্ছা, সেই ক্ষেত্রে বাহন হিসেবে বোধহয় মোটরসাইকেল ব্যবহার করলে ভালো হয়, তাই না? কারণ একজন সামনে চালাচ্ছে, রোগী বসা, পেছনে আরেকজন তাকে আটকে রাখলো, তাহলে যদি 4-5-6 মাইল দূরত্ব থাকে খুব দ্রুত 20-30 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে। এক্স্যাক্টলি, মানে আপনি যতই বলেছেন, সেটা হলো যে ইমমোবিলাইজেশনটাকে বাই এনি মিনস আমরা এটাকে করবার চেষ্টা করব। যত নড়বে তত সিস্টেমিক সার্কুলেশনে চলে যাওয়ার ঝামেলা আছে বা ঝুঁকি আছে, তখন আমাদের এটা অ্যাড্রেস করাটা কঠিন হবে। সুতরাং দংশনের জায়গাগুলি, এই আলোচনাটাও একটু আসতে পারে যে সাপটা আসলে দংশন করে কোন জায়গাতে, সেটা যেহেতু এটা ওই আমরা বলেছি যে কৃষক অথবা আমাদের প্রান্তিক অঞ্চলের মানুষ এই সমস্ত, তাহলে এরা আসলে পায়ে দংশন করে প্রথমত, অথবা হাতটা যদি থাকে তা হাত করে। শরীরের বডির ট্রাঙ্কটাতে আক্রমণের সংখ্যা যদি 100-র ভেতরে আনা হয় তাহলে খুবই কম সংখ্যা। তাহলে পা বা হাত হওয়াতে আমাদের একটা সুবিধা আছে, এগুলিকে ইমোবিলাইজ করাটা অধিকতর অনড় করে রাখা, একটা বাঁধন দেওয়া সেটা তো যাবে না, সেটা দরকার নাই। কেন সেটাও আবার ব্যাখ্যা দাবি রাখে, বিকজ এটা বারবার এটা প্র্যাকটিস হয়েছিল আগে। এটা করলে পারে রক্ত সঞ্চালন এটি কমে যাবে বা একদমই বন্ধ হয়ে যাবে, পরে ওই জায়গাতে গ্যাংগ্রিন হতে পারে, এমনকি হাড়টি পচে যাবে, এমনকি হাড়টি কেটেও ফেলতে পারে বা পাটা কেটে ফেলতে হতে পারে। কিন্তু আমরা আগেই বলেছি যে চিকিৎসা করা সম্ভব, তা চিকিৎসাটা করলাম ঠিকই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ, আপনি শেষ করবেন যে আর কি করব আমরা। দেখেন, আমি প্রথমে বলবো যে যাকে সর্প দংশন করেছে প্রথমে তাকে ওই জায়গা থেকে সরাতে হবে, কারণ সব তথ্য কখনো থেকে যেতে পারে। এবং রাসেলস ভাইপারের ক্ষেত্রে বৈশিষ্ট্য সে চলে যায় না, কিন্তু সেখানে চুপচাপ বসে থাকতে পারে। সেফ স্থানে নিয়ে আসার পরে যেটা হলো, আমাদেরকে এটা অচল করতে হবে এবং দ্রুতগতিতে হাসপাতালে নিতে হবে। আপনি যেটা বলেছেন মোটরসাইকেল, কারণ আমাদের প্রান্তিক জায়গাতে গ্লাসগুলো হচ্ছে। নেপালে একটা স্টাডি ছিল, ওই স্টাডিতে ওরা শুধু মোটরসাইকেল করে দ্রুতগতিতে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দেওয়ার কারণে 30% ওদের কমিউনিটি ডেথ স্নেক বাইটের কমে যায়। 30%, 30 ভাগ। তা সেই জন্য আমরা কিন্তু আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে, ওই গাইডলাইনেও ঠিক একই রকম পদ্ধতির কথা বলেছি। পাশাপাশি এখন সরকার কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছেন, গ্রামে কিছু গ্রামীণ অ্যাম্বুলেন্সের কাতারে কিছু জিনিসপত্র আছে, তার মাধ্যমে হোক যেভাবে হোক দ্রুতগতিতে নিয়ে আসা। এবং নিয়ে আসলে আমি বলবো যে আপনি সর্প দেখেন না দেখেন, কতগুলো সিনড্রোম আছে, মানে সাইন সিমটম দেখে আমরা ট্রেন করেছি ডাক্তারদেরকে, নার্সদেরকে, তারা কিন্তু বুঝে ফেলতে পারবেন এটা আসলে কোন সাপের দ্বারা হতে পারে। একটা ছোট্ট টেস্ট আছে, এটা আমরা বলি 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট। 5 cc ব্লাড নিলেন, শুকনো একটা টেস্ট টিউবে আপনি ঝুলায় রাখলেন 20 মিনিট, তারপর একটা টিল করলেন, যদি সেটা লিকুইড থেকে যায় তাহলে এটা হেমাটক্সিন, তখনই কিন্তু এটা আলাদা হয়ে যাবে, এটা কোবরা ক্রেট না, দ্রুত শেষ করব রাসেলস ভাইপার। এবং যত দ্রুত সম্ভব তাকে অ্যান্টিভেনম দিতে হবে। তাহলে আমরা সব উপজেলায় কি এখন পাওয়া যায়? এখন আমরা প্রত্যেকটা উপজেলায় এটা অ্যাভেলেবল করেছি, অ্যাটলিস্ট 2টা ডোজ। 5টা ডোজ আমরা সিভিল সার্জনদের কাছে দিয়েছি, 10টা ডোজ আমরা মেডিকেল কলেজে। তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই সর্পদংশন হোক না কেন, অন্তত সে 2টো ডোজ অ্যান্টিভেনম পাবে, অ্যান্টি স্নেক ভেনম পাবে, আর জেলায় আসতে পুরো ডোজটাই পাবে। অর্থাৎ ওষুধ 2টো ডোজ মানে হচ্ছে 20টা ভায়াল। হ্যাঁ, 20টা ভায়াল। অর্থাৎ আপনি একটা ডোজ সম্পূর্ণভাবে তাকে দিয়ে দিতে পারবেন উপজেলাতেই, এবং প্রয়োজন ভিত্তিতে উনি যদি কমপ্লিকেশন হয় উনি সেখান থেকে রেফার করে দিলেন। তার মানে উপরে গেলেও কিন্তু ওখানে আর কেউ মারা যাবে না। এক্স্যাক্টলি। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে একটা বিষয় খুব জরুরিভাবে বলা দরকার। রাসেল ভাইপার কামড় দেয়া মানেই কিন্তু মৃত্যু না। চিকিৎসার প্রচুর স্কোপ রয়েছে, যত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া যায়, অ্যান্টি স্নেক ভেনম নেওয়া যায়, এবং যে সহযোগী চিকিৎসা সেটি যদি করা যায় তাহলে কিন্তু মৃত্যুকে শূন্যের কাছাকাছি নামিয়ে আনা সম্ভব।
আমি এটা আবারও বলছি, শূন্যের কাছাকাছি নামিয়ে আনা সম্ভব। কিন্তু যদি আমরা সময় নষ্ট করি, তন্ত্র মন্ত্র ওঝা ঝাড়ফুঁকের কাছে যাই, তাহলে কিন্তু মৃত্যুকে থামানো যাবে না। সাপের কামড় মানেই মৃত্যু না, চিকিৎসা রয়েছে, এটি আমাদের মনে রাখতে হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা করছি।